হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জৈব রসায়নের ভিডিও নম্বর 5 বা পঞ্চম পর্বের ভিডিও। তো গত ভিডিওতে মানে 4 নম্বর ভিডিওতে আমরা হাইড্রোকার্বন এবং তাদের গঠন ও আইইউপিএসি নামকরণ সম্বন্ধে জেনেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখে নিয়েছো তারাই কিন্তু আজকের 5 নম্বর ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে আমরা কি জানবো? আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের কার্যকরী মূলক, তাদের গঠন এবং তাদের আইইউপিএসি নামকরণ সম্বন্ধে জানবো। ঠিক আছে? আচ্ছা, তো যদি ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তাহলে এটা আমরা দুটো পার্টে পড়বো। তাহলে পড়তে শুরু করি আগে, এবং কার্যকরী মূলক পড়ার আগে আমাদের কিন্তু আরেক ধরনের মূলক হয়, ঠিক আছে, সেটা প্রথমে জানবো। আর তারও আগে আমরা মূলক কি সে একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করব। আর সবাইকে বলছি যারা এখনো খাতা পেন নিয়ে ভিডিওগুলো দেখছো না, শুধু এমনি নর্মালি দেখছো, তাদের বলছি নর্মালি কিন্তু ভিডিওগুলো দেখে কোনো লাভ হবে না। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে বলছি সেগুলো তোমরা নোট ডাউন করো, তাহলে তোমরা নিজেই কিন্তু একসঙ্গে পড়া হয়ে যাবে। তো তাহলে যারা এখনো খাতা পেন নিয়ে আসোনি তারা অবশ্যই ভিডিওটা পজ করে প্রথমে খাতা পেন নিয়ে এসো, একদম সিরিয়াস ভাবে ভিডিওটা দেখো। তাহলে প্রথমে চলে আসি, কার্যকরী মূলক তো পড়বই, তার আগে আরেক ধরনের মূলক আছে। তো মূলক কি সেটা প্রথমে জেনে নি। তো তোমাদের কিন্তু আগের ক্লাসগুলো নেই, মানে তোমরা 7 থেকে কিন্তু মূলক সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়েছে। যেমন তোমরা জানো যে SO4 একটা মূলক, সালফেট মূলক, CO3 একটা মূলক, কার্বনেট মূলক। আচ্ছা, তারপরে Cl হচ্ছে ক্লোরাইড মূলক, এর আধান বা চার্জ তোমরা জানো। ঠিক আছে? তো তাহলে মূলক কাকে বলবো, মূলক কি? আচ্ছা, মূলক কি তার জন্য আমরা প্রথমে একটা বিক্রিয়ার মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। মূলক কাকে বলে? মূলক মানে হচ্ছে যে, যেমন ধরো সবার খুব পরিচিত একটা বিক্রিয়া Zn প্লাস H2SO4, হাইড্রোজেন প্রস্তুতির বিক্রিয়া পরীক্ষাগারে, ইকুয়াল টু ZnSO4 প্লাস H2। এখানে ঠিক মতো খেয়াল করে দেখো, SO4, ঠিক আছে, শুধু SO4 কিন্তু কোনো যৌগ হয় না, তোমরা জানো। এখানে SO4টা দেখো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছিল, এবার বিক্রিয়ার পরে কি হয়েছে, এটা জিঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে এই সালফেট মূলকটা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? জিঙ্কের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এবং হাইড্রোজেনের বদলে জিঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে? তো এবার ঠিক মতো খেয়াল করে দেখো, এই সালফেট মূলকটার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, মানে বিক্রিয়ার আগেও এই SO4 মূলকটা একসঙ্গে যুক্ত অবস্থায় ছিল, বিক্রিয়ার পরেও কিন্তু একসঙ্গে যুক্ত অবস্থায় আছে। তো তার মানে এই সালফেটটা এখানে কিন্তু একটা মূলক। ঠিক আছে? আরো বিভিন্ন মূলক আছে, তো অবশ্যই সালফেট কিন্তু অজৈব মূলক। তো মূলক তার মানে কি বুঝলে, যে মূলক হচ্ছে যে যদি এক বা একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার পরও যদি অপরিবর্তিত থাকে, তাহলে সে যে হচ্ছে পরমাণু পুঞ্জ বা জোড়, তাদের আমরা একসঙ্গে বলি হচ্ছে মূলক বা র্যাডিকাল। তো এই সংজ্ঞাটা বললে এইভাবে বলতে হয় যে অনেক বিক্রিয়ায় দেখা যায়, যেমন এই ক্ষেত্রে দেখলাম যে এক বা একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে সম্মিলিত অবস্থায় বা জোটবদ্ধ অবস্থায় থেকে একটি স্বাধীন পরমাণুর মতো আচরণ করে এবং একই সঙ্গে যুক্ত বা প্রতিস্থাপিত হয়। এই সম্মিলিত পরমাণু পুঞ্জকে মূলক বা ইংরেজিতে বলা হয় র্যাডিকাল। ঠিক আছে? যেমন এখানে দেখলে সালফেট SO4, এটা কিন্তু বিক্রিয়ার পরেও কিন্তু একই থাকলো, বা মানে একই সঙ্গে কিন্তু প্রতিস্থাপিত হলো। ঠিক আছে? কিন্তু SO4টা কিন্তু ভেঙে গেল না। তো সাধারণভাবে মূলকগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ার পরও অপরিবর্তিত থাকে। ঠিক আছে? তো এখানে সালফেট যেমন অজৈব মূলক, CO3 মানে কার্বনের যেমন অজৈব মূলক, Cl- যেমন অজৈব মূলক। ঠিক আছে? তো আমরা এখানে জৈব মূলকের কথা বলছি। তো জৈব মূলকের কথা বলতে গেলে জৈব মূলককে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। তো তার জন্য আমরা আরেকটা বিক্রিয়ার মাধ্যমে সেটা দেখি। তাহলে মূলক মানে সাধারণভাবে বুঝতে পেরেছো, মূলক হচ্ছে একটা পরমাণু বা একাধিক পরমাণু কি হতে পারে, একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে একটা স্বাধীন পরমাণুর মতো আচরণ করবে এবং রাসায়নিক বিক্রিয়ার পরও একই থাকবে বা একই সঙ্গে যুক্ত বা প্রতিস্থাপিত হবে। এই যে একসঙ্গে পরমাণুগুলো জোটবদ্ধ অবস্থায় থাকছে, এরা কিন্তু শুধু একা কোনো যৌগ গঠন করতে পারে না, এরা একটা স্বাধীন পরমাণুর মতো আচরণ করে। এই পরমাণু পুঞ্জকে আমরা বলছি হচ্ছে মূলক বা র্যাডিকাল। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ আমরা দেখিনি। দেখো CH3Cl, মিথাইল ক্লোরাইড আছে, এগুলো তো আসছি পরে, এবং NaOH, এই দুটোর মধ্যে বিক্রিয়া হলো। তো বিক্রিয়ার ফলে কি হবে, CH3OH প্লাস NaCl। ঠিক আছে? এবার এই বিক্রিয়ায় খেয়াল করো, CH3 কি কোনো যৌগ হয় না,
CH3 কিন্তু কোনো যৌগ হয় না, কারণ আমরা জানি যে সরলতম যৌগ হচ্ছে মিথেন CH4, CH3 বলে কিন্তু কোনো যৌগের অস্তিত্ব সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা যৌগ নয়, তার মানে এখানে কি হয়েছে, একটা কার্বন আর 3টা হাইড্রোজেন পরমাণু কি করেছে, পরস্পরের সঙ্গে একটা জোট গঠন করেছে বা পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, এবং রাসায়নিক বিক্রিয়ার পরেও কিন্তু এরা দেখো একই আছে, রাসায়নিক বিক্রিয়ার পরেও কিন্তু এরা একই আছে। বিক্রিয়ার আগে CH3 ছিল, বিক্রিয়ার পরেও কিন্তু CH3 হিসাবে বর্তমান আছে, তার মানে CH3 একটা মূলক। আচ্ছা, আবার এখানে দেখো OH তোমরা সাধারণ ক্ষেত্রে পড়েছো যে OH থাকলে কি হয়, সাধারণত ক্ষার হয়, তাই তো। OH হচ্ছে হাইড্রোক্সাইড মূলক, তাই তো। তো এবার এখানে দেখো OH-টাও দেখো বিক্রিয়ার আগে OH ছিল, বিক্রিয়ার পরেও দেখো OH হিসাবেই আছে, তার মানে এখানে দুটো মূলক পাচ্ছি, একটা CH3, একটা হচ্ছে OH, দুটোই কিন্তু মূলক। ঠিক আছে, দুটোই কিন্তু মূলক। এবার বিভিন্ন ধরনের মূলক আছে, তো মূলকগুলোকে সহজভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে কি বলছি, জৈব যৌগের মূলকের কথা বলছি। ঠিক আছে, OH যে মূলকটা ওটা কিন্তু জৈব যৌগের ক্ষেত্রেও হয়, আবার অজৈব যৌগের ক্ষেত্রেও হয়, যেটা তোমরা অলরেডি পড়েছো, ক্ষারীয় মূলক বলে থাকি আমরা। তো জৈব যৌগের মূলককে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি সেই ভাগ? একটা হচ্ছে জৈব যৌগের যে মূলক তাদেরকে কি অনুযায়ী, সেই মূলকের প্রকৃতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব মূলক, আর একটা হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে, তো আমরা প্রথমে জৈব মূলকটা পড়বো। আচ্ছা, জৈব মূলকের আরেকটা নাম কি? জৈব মূলকের আরেকটা নাম হচ্ছে অ্যালকিল মূলক। জৈব মূলকের আরেকটা নাম হচ্ছে অ্যালকিল মূলক, অ্যালকিল বা অ্যালকাইল মূলক। ঠিক আছে, তো জৈব মূলকের বৈশিষ্ট্য কি? যেহেতু জৈব যৌগের মধ্যে কি থাকবে, কার্বন পরমাণু থাকতেই হবে, ঠিক তেমনি জৈব মূলক বা অ্যালকিল মূলকের মধ্যে কিন্তু কার্বন পরমাণু থাকতেই হবে। ঠিক আছে, আর কার্যকরী মূলকের ক্ষেত্রে কার্বন পরমাণু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু শুধু কার্বন পরমাণু থাকলে যে সেই মূলকটা জৈব মূলক হবে বা অ্যালকিল মূলক হবে তা কিন্তু নয়। তো এই বিভ্রান্তি দূর করার জন্য কি করা হয়েছে, জৈব মূলক বা হচ্ছে অ্যালকিল মূলকের কি করা হয়েছে, নির্দিষ্ট সংজ্ঞা ঠিক করা হয়েছে, যে আমরা কাকে অ্যালকিল মূলক বা জৈব মূলক বলবো এবং কাকে আমরা কার্যকরী মূলক বলবো। ঠিক আছে, তো এবার প্রথমে আমরা জৈব মূলকটা দেখে নিই, যে জৈব মূলক বলতে আমরা নির্দিষ্ট করে কোন ধরনের মূলককে বুঝবো। মূলকের কিন্তু মূল ফাংশন একই থাকবে, যে মূলক হচ্ছে একাধিক পরমাণু বা একটা পরমাণু কি থাকবে, জোটবদ্ধ অবস্থায় থাকবে, এবং বিক্রিয়ার পরেও কি থাকবে, অবিকৃত অবস্থায় থাকবে, মানে আনচেঞ্জ থাকবে। তাহলে জৈব মূলক বা হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে নাও, অ্যালকিল মূলক। তো সাধারণভাবে এটাকে অ্যালকিল মূলকই বলা হয়, কিন্তু এটাকে জৈব মূলক রূপে অভিহিত করা হয়। অ্যালকিল মূলক, KYL। ঠিক আছে, অ্যালকিল মূলক। আবার উচ্চারণ ভেদে এটাকে অ্যালকাইল মূলক অনেকে বলে থাকে। ঠিক আছে, তো যাই হোক, অ্যালকিল বা অ্যালকাইল মূলক, বা এটাকে আর কি বলা হয়, জৈব মূলক। তো সংজ্ঞাটা পড়লেই কিন্তু আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যালকিল মূলক কাকে বলে। দেখো, আমরা গত ভিডিওতে সম্পৃক্ত হাইড্রোকার্বন পড়েছিলাম বা অ্যালকেন পড়েছিলাম, তার সঙ্গে কিন্তু এটা রিলেটেড। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন থেকে, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু কিন্তু হাইড্রোজেন H পরমাণু বা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে পরমাণু পুঞ্জ বা মূলক পাওয়া যায় তাকে কি বলা হয়, অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলক বা জৈব মূলক। ঠিক আছে, আর লিখলাম না, মানে বুঝতেই পারছো। তার মানে অ্যালকিল মূলক বা জৈব মূলক মানে আমি কি বুঝবো, অ্যালকেন মাইনাস হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তার ফলে যা হবে একটা হাইড্রোজেন পরমাণু কিন্তু, তাহলে যেটা পাবো
সেটাই হচ্ছে অ্যালকিল বা উচ্চারণ ভেদে অ্যালকাইল, ঠিক আছে, বা এটাকে বলা হয় জৈব মূলক, কারণ এদের মধ্যে কিন্তু কার্বন পরমাণু থাকবেই। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? কারণ অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলক কি, যে যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু আমরা সরিয়ে দিই বা অপসারিত হয়, তাহলে যে নতুন পরমাণু পুঞ্জ বা মূলক পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলক বা জৈব মূলক। ঠিক আছে, আচ্ছা, এবার এদের সাধারণ সংকেত কি হবে? ঠিক আছে, সাধারণ সংকেত এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সাধারণ সংকেত গুলো, সাধারণ সংকেত, তো দেখো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি পড়েছিলাম খেয়াল করো, CnH2n + 2 এটা পড়েছিলাম। আচ্ছা, এখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কমে যায় তাহলে কি হবে? দেখো এখানে এই যে 2n + 2 এটা কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তাই না? আমরা পড়েছি এটা 2n + 2 হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কমে যায় তাহলে কি হবে? CnH2n + 1। ক্লিয়ার হলো ব্যাপারটা? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কমে গেলে যে পাবো সেটাই হচ্ছে অ্যালকিল বা অ্যালকাইল বা জৈব মূলক। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n + 2 ছিল, একটা হাইড্রোজেন পরমাণু কমে গেলে কি হবে? এই যে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এনটা ছিল কার্বন পরমাণুর সংখ্যা, আর এই 2n + 2 যেটা যা হবে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তো যেহেতু একটা হাইড্রোজেন পরমাণু কমাতে হবে, জন্য -1 করলাম, তাহলে কি পেলাম? CnH2n + 1। এটাই কিন্তু হচ্ছে অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলক বা জৈব মূলকের সাধারণ সংকেত। ঠিক আছে, আচ্ছা, এবার এর সিম্বল কি? এটা তো সাধারণ সংকেত হয়ে গেল। এবার এই অ্যালকিল বা অ্যালকাইল বা জৈব মূলককে সাধারণভাবে আর অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো যদি কোথাও ক্যাপিটাল আর দেখো তাহলে বুঝবে যে সেক্ষেত্রে অ্যালকিল মূলকের কথা বলা হয়েছে। ক্লিয়ার হচ্ছে একদম? আচ্ছা, নোট ডাউন করে নাও এইটুকুনি। এবার আমরা বিভিন্ন অ্যালকিল মূলকগুলো কি কি হতে পারে সেটা জানবো একে। ঠিক আছে, তো খুব ইজি, দেখো সংজ্ঞা থেকে বুঝতে পেরেছো যে অ্যালকেন থেকে কি করতে হবে? একটা করে হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করতে হবে, তাহলে যেটা পাবো সেটাই কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক বা অ্যালকিল মূলক, আর এদেরকেই বলা হয় জৈব মূলক। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা অ্যালকেন গুলো যদি দেখি, অ্যালকেন আমরা কি কি পেয়েছিলাম আগের ভিডিওর কথা মনে করে দেখো। অ্যালকেন যে আমরা পরপর কি পেয়েছিলাম, প্রথম অ্যালকেন আমরা কি পেয়েছিলাম? মিথেন, তারপরে কি পেয়েছিলাম? ইথেন, তারপরে কি পেয়েছিলাম? প্রোপেন। ঠিক আছে, এইভাবে হবে। তাহলে মিথেনের হচ্ছে সংকেত কি ছিল? CH4, ইথেনের কি ছিল? C2H6, প্রোপেনের কি ছিল? C3H8। এবার এগুলো থেকে যদি প্রত্যেকটা যদি অ্যালকেন থেকে একটা করে হাইড্রোজেন পরমাণু আমরা অপসারিত করি বা সরিয়ে নিই, কমিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যালকিল মূলক। তো CH4 থেকে একটা S চলে গেলে কি হবে? CH3, C2H6 থেকে একটা S চলে গেলে কি হবে? C2H5, C3H8 থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে কি হবে? C3H7। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। এবার নামটা কি অনুযায়ী হবে? যেহেতু মিথেন থেকে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তো মিথেন প্লাস আইল। ঠিক আছে, অ্যালকেনের এটা কি? মিথেন প্লাস আইল, তো কি নাম হয়ে যাবে? মিথাইল। ঠিক আছে, তাহলে মিথেন থেকে যেটা হচ্ছে, মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে আমরা এটা পাচ্ছি, এই জন্য CH3 এর পার্টিকুলার নাম কি? মিথাইল। আচ্ছা, এবার ইথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে আমরা কি পাচ্ছি? C2H5, তো C2H5 এর নাম কি হবে? ইথাইল। আচ্ছা, তারপরে প্রোপেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হচ্ছে, দিয়ে হচ্ছে C3H7, তো প্রোপেনটাকে আমরা কি বলবো? এই C3H7 একে কি বলবো? প্রোপাইল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো অসংখ্য হতে পারে, যেমন এরপরে যদি আরো তোমরা জানতে চাও তাহলে একই রকম ভাবে চলবে। কি হবে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কমিয়ে দিব, যেটা পাবো সেটাই হচ্ছে অ্যালকিল মূলক। আচ্ছা, প্রোপেনের পরে কি হয়? বিউটেন। বিউটেনের হচ্ছে সংকেত আমরা কি পেয়েছিলাম? C4H10, একটা হাইড্রোজেন পরমাণু কমিয়ে দাও, কি থাকবে? C3H9। ঠিক আছে, এর নাম কি হবে? যেহেতু বিউটেন থেকে আমরা পাচ্ছি,
তাই এর নাম কি হবে? বিউটাইল। ক্লিয়ার? ঠিক আছে, তো এই হচ্ছে অ্যালকিল মূলক। তোমাদের এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু আমি যেভাবে বুঝালাম সেইভাবে পড়লে কিন্তু যারা অ্যালকেনটা পড়ে নিয়েছো বা আগের ভিডিওটা ভালো করে বুঝে গেছো, যাদের আর কোনো প্রবলেম হবে না। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কমালে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলক। আর এদেরকে কিন্তু জৈব মূলক বলা হয়, যেহেতু এদের মধ্যে কার্বন পরমাণু থাকবে, কারণ অ্যালকেন তো হাইড্রোকার্বনে কার্বন পরমাণু থাকতেই হবে। ঠিক আছে, তো তোমাদের এগুলো কিন্তু খুবই দরকারি আইইউপিএসসি নামের ক্ষেত্রে, বা এরপরে আমরা যে পড়বো আজকে যে ভিডিওগুলো পরে, মানে আজকের পরবর্তী অংশে যে পড়বো আমরা কার্যকরী মূলকগুলো, সেখানেও কিন্তু এই অ্যালকিল মূলকগুলো লাগবে আমাদের। ঠিক আছে, না আমাদের নামকরণের ক্ষেত্রে। ঠিক আছে, তো CH3 এটা কি মনে রাখবে? মিথাইল। C2H5 ইথাইল, কি করে হলো? ইথেন থেকে। C3H7 কি হলো? প্রোপাইল, কোত্থেকে হলো? প্রোপেন থেকে। C3H9 কি হলো? বিউটাইল, কোত্থেকে হলো? বিউটেন থেকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে অ্যালকিল মূলক। এবার আমরা হচ্ছে কার্যকরী মূলক সম্বন্ধে পড়বো। ঠিক আছে, কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক কি? তো মূলকের কনসেপ্টটা বুঝতে পারলে কার্যকরী মূলকটাও কোনো অসুবিধা হবে না। তো কার্যকরী মূলক কি দেখো তোমরা, যেমন ধরো OH, এটা তোমরা কি পড়েছো? হাইড্রক্সাইড মূলক। যেমন NaOH, KOH পটাশিয়াম হাইড্রক্সাইড, CaOH হোল টুয়াইস ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, MgOH হোল টুয়াইস ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এটা একটা গেল। আচ্ছা, এবার যদি বলো কার্বনেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট, K2CO3 পটাশিয়াম কার্বনেট। ঠিক আছে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট। ঠিক আছে, এবার যদি সালফেট বলো, Na2SO4 কি হবে? সোডিয়াম সালফেট, K2SO4 পটাশিয়াম সালফেট, CaSO4 ক্যালসিয়াম সালফেট, MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, এবার খেয়াল করো এখানে দেখো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এখানেও তাই আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এখানেও তাই আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। এবার কি কি চেঞ্জ হয়েছে দেখো, এই যে প্রথম যে আমি গ্রুপটা লিখলাম, ঠিক আছে, বা মূলকগুলো লিখলাম, তাদের মধ্যে দেখো কি কমন আছে? OH টা সবার ক্ষেত্রে কমন আছে। তো আমরা কি জানি? অজৈব মূলকের ক্ষেত্রে OH টা হচ্ছে ক্ষারীয় মূলক, তাই তো? তো তার মানে এদের মধ্যে সবার মধ্যে যেহেতু OH আছে, তো সবাই কি হবে? ক্ষার। সবাই কি হবে? ক্ষার। তার মানে এদের সবার মধ্যে একটা কমন হচ্ছে মিল কি আছে, বা রাসায়নিক ধর্মের মধ্যে মিল কি আছে, এরা প্রত্যেকেই হচ্ছে ক্ষার। তার মানে এখানে এই যে OH মূলক, এটা কি করলো? এখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম এগুলো চেঞ্জ হলো, কিন্তু সবার মধ্যে OH আছে। এখানে OH এই মূলকটা কি করলো? OH মূলকটা কি করলো? এই অজৈব যৌগের ক্ষেত্রে কি করলো? অজৈব যৌগের প্রকৃতি কি হবে বা ধর্ম কি হবে সেটা নির্ধারণে কি ভূমিকা পালন করলো? OH মূলকটা। ঠিক আছে, এটা যেমন হচ্ছে অজৈব যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলক। আচ্ছা, এখানে যেমন দেখো সবার মধ্যে কোনটা কমন আছে? কার্বনেট, CO3। তো CO3 মানে কি? কার্বনেট মূলক। তার মানে এই সবগুলো কি ধরনের যৌগ? কার্বনেট জাতীয় যৌগ, ধাতব কার্বনেট জাতীয় যৌগ। তো যখন আমরা ধাতব কার্বনেট বলবো, তখন কিন্তু তাদের নাম সম্বন্ধে, তাদের গঠন সম্বন্ধে, তাদের ধর্ম সম্বন্ধে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো। তার মানে এক্ষেত্রে যে হচ্ছে এটা কিন্তু আমি অজৈব যৌগের ক্ষেত্রেই বলছি। আগে তোমাদের যেহেতু জানো সেই জন্য অজৈবটা দিয়ে আমি বলছি। তো এক্ষেত্রে যে জৈব হচ্ছে যে অজৈব যৌগের ক্ষেত্রে যে পার্থক্য গড়ে তুললো, ঠিক আছে, সেটা কে গড়ে তুললো? কার্বনেট মূলক। এখানে ছিল OH মূলক। তো যাদের মধ্যে OH মূলক আছে তাদের রাসায়নিক ধর্ম একই রকম হবে, যাদের মধ্যে কার্বনেট মূলক আছে তাদের রাসায়নিক ধর্ম একই রকম হবে। আবার এখানে দেখো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম চেঞ্জ হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে কি আছে? SO4। SO4 তোমরা জানো, এটা আজকে ভিডিওতেও প্রথমে বললাম সালফেট মূলক। ঠিক আছে, তো তার মানে এক্ষেত্রে কি হচ্ছে? SO4 বা সালফেট মূলকটা কি করছে? অন্য মূলক থেকে এদেরকে আলাদা করে দিচ্ছে। তো তার মানে যাদের মধ্যে SO4 মূলক আছে তারা হচ্ছে সালফেট জাতীয় যৌগ। ঠিক আছে, সালফেট জাতীয় অজৈব যৌগ। তার মানে এই যে OH, CO3, SO4 এরা কি করছে? এরা বিভিন্ন মৌলের সঙ্গে বা অন্য কোনো যৌগের সঙ্গে যুক্ত হতে পারে। সাধারণভাবে মৌলের সঙ্গে যুক্ত হয়ে কি করছে? সেই মৌলটার একটা অন্যরকম ধর্ম বা অন্যরকম বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরছে। যেমন OH থাকলে আমরা কি বলতে পারবো? সাধারণভাবে সেটা ক্ষার হবে। ঠিক আছে, কার্বনেট হলে সেটা এক বিশেষ ধরনের যৌগ হয়ে যাবে, কার্বনেট জাতীয় মৌল, একটা আলাদা সেগমেন্ট হয়ে গেল।
SO4 থাকলে একটা আলাদা ধরনের হচ্ছে যৌগের শ্রেণী পেয়ে গেলাম, সালফেট জাতীয় মৌল। তো এদেরকে আমরা কি বলি? অজৈব যৌগের ক্ষেত্রে মূলক, অজৈব মূলক, ঠিক আছে। আর জৈব যৌগের ক্ষেত্রে এরকম কিছু মূলক আছে, জৈব যৌগের ক্ষেত্রেও তারা কিন্তু কি করবে, এই যেমন হচ্ছে অজৈব মূলক গুলো কি করলো, অজৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কি করলো, এদের রাসায়নিক ধর্ম বা প্রকৃতি বা হচ্ছে এদের নেচার কেমন হবে সেই সম্বন্ধে একটা তথ্য বা একটা ধারণা আমাদের দিল। তেমন জৈব যৌগের ক্ষেত্রেও কি হয়, এই ধরনের কিছু কিছু মূলক আছে যারা কি করে, জৈব যৌগের অণুতে উপস্থিত থাকবে এবং অন্য জৈব যৌগ থেকে তাদেরকে আলাদা করে দেবে, ঠিক আছে। মানে একই মূলক যে সমস্ত মৌলের সঙ্গে যুক্ত আছে বা ধাতুর সঙ্গে যুক্ত আছে তার একটা নির্দিষ্ট শ্রেণীভুক্ত, ঠিক আছে। তো এইভাবে কি করবে, এই মূলকগুলো কি করছে, অজৈব জৈব উভয় ক্ষেত্রে কি করছে, তাদের অণুতে উপস্থিত থেকে কি করছে, তাদের রাসায়নিক ধর্ম প্রকৃতি এগুলো নির্ধারণ করছে, ঠিক আছে। যেমন এক্ষেত্রে এটা ক্ষার, ওএইচ থাকলে ক্ষার, CO3 থাকলে কার্বনের, SO4 থাকলে সালফেট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো অজৈব যৌগের ক্ষেত্রে যেমন এটা হয়, জৈব যৌগের ক্ষেত্রেও কিন্তু একই রকম হয়, ঠিক আছে। তো এবার আমরা মূলত জৈব যৌগের ক্ষেত্রেই এই মূলকগুলো পড়বো। তো একটা আমরা পড়লাম হচ্ছে জৈব মূলক বা হচ্ছে অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলক, আর একটা হচ্ছে কার্যকরী মূলক। তো তার মানে কার্যকরী মূলকগুলো কি করবে, কার্যকরী মানে কি করবে, যারা কি করবে জৈব যৌগের অণুর মধ্যে থেকে সেই হচ্ছে জৈব যৌগটাকে অন্য জৈব যৌগ থেকে সেপারেট করবে, ঠিক আছে, কার্যকরী বা এফেক্টিভ করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বা ক্রিয়াশীল মূলক বা ইংলিশ টার্মটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়, তোমরা ইংলিশ টার্মটা মনে রাখবে, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ যে সমস্ত মূলক থেকে আমরা কি করতে পারবো, সেই জৈব যৌগটা কোন বিশেষ শ্রেণীভুক্ত সেটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা সংজ্ঞা কি বলবো, যে সমস্ত পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে, যে সমস্ত পরমাণু পুঞ্জ বা এখানে বলতে পারি মূলক, ঠিক আছে, পরমাণু পুঞ্জকে আমরা মূলক বলি সহজ করে, যে সমস্ত পরমাণু পুঞ্জ বা মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগগুলির রাসায়নিক ধর্ম, প্রকৃতি, প্রকৃতি বলতে রাসায়নিক প্রকৃতি ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। ঠিক আছে, যে সমস্ত পরমাণু পুঞ্জ বা মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কি করবে, জৈব যৌগের রাসায়নিক ধর্ম, প্রকৃতি ও বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেই সমস্ত পরমাণু পুঞ্জ বা মূলককে কি বলা হয়, কার্যকরী মূলক বলা হয়। এটা কিন্তু সংজ্ঞাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, এদের মধ্যে কি কার্বন থাকবে? তো উত্তর হচ্ছে না, এরা কিন্তু জৈব মূলক নয়। জৈব মূলকের মধ্যে কার্বন থাকবে, কারণ জৈব মূলক বা অ্যালকিল মূলক কোত্থেকে সৃষ্টি হচ্ছে, অ্যালকেন থেকে সৃষ্টি হচ্ছে বা হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে অবশ্যই কার্বন থাকবে, সেই জন্যই তাদের নাম হচ্ছে জৈব মূলক। কিন্তু কার্যকরী মূলকের মধ্যে কিন্তু কার্বন থাকতে পারে, কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ফান্ডামেন্টাল প্রশ্ন হিসেবে খুবই ভালো। কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা কি করে বুঝতে পারবো এগুলো?
যার জন্য অ্যালকিল মূলকটা তোমাকে আগে সেই জন্য পড়লাম আমরা যে অ্যালকিল মূলক অ্যালকেন থেকে তৈরি হবে নির্দিষ্ট, সেগুলো বাদ দিয়ে যে সমস্ত মূলক হবে প্রত্যেকেই কার মধ্যে পড়বে, কার্যকরী মূলকের মধ্যে পড়বে, কারণ আমরা দুটো ভাগ পড়লাম। ঠিক আছে, আচ্ছা এবার এটা একটা পয়েন্ট, এগুলো কিন্তু নোট করে রাখো অবশ্যই। আরেকটা পয়েন্ট জেনে রাখো হচ্ছে একই কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগগুলি কি হবে, সমধর্মী হয়। অর্থাৎ তার মানে কি বলতে চাইলাম যে একই কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগের রাসায়নিক ধর্ম কি হবে, একই হবে। বেশিরভাগ রাসায়নিক ধর্ম কি হবে, অনুরূপ হবে। জৈব যৌগের রাসায়নিক ধর্ম আর কি হবে, গঠন অনুরূপ হবে। অনুরূপ বলতে সেম হবে না, কিন্তু একই রকমের হবে, একই রকম স্ট্রাকচার হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যে সমস্ত জৈব যৌগের মধ্যে একই কার্যকরী মূলক আছে তারা কি হবে, তারা হচ্ছে অনুরূপ হবে। যেমন ক্লাস 9-এ তোমাদের বলেছিলাম যে COOH এটা কিন্তু একটা জৈব মূলক, এটা কিন্তু একটা কার্যকরী মূলক। ঠিক আছে, এটা জৈব যৌগের অ্যালকিল মূলক কিন্তু নয়, এটা হচ্ছে কার্যকরী মূলক। তো ধরো এইটা একটা লিখলাম, ঠিক আছে, আচ্ছা এইটা একটা সংকেত দিলাম C2H5COOH। ঠিক আছে, তো দেখো এদের সবার মধ্যে কি কমন আছে, সবার মধ্যে COOH এই কার্যকরী মূলকটা কমন আছে। তার আমরা কি বলতে পারি, এদের সবার কিন্তু রাসায়নিক ধর্মটা একই রকম হবে এবং এদের গঠনটাও কিন্তু একই রকম হবে। একই রকম বলতে সেম হবে না, কিন্তু একই রকম স্ট্রাকচার যুক্ত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কার্যকরী মূলক। তো অবশ্যই তোমরা এই দুটো বিশেষ পয়েন্ট কিন্তু মনে রাখো যে কার্যকরী মূলকের মধ্যে, অ্যালকিল মূলকের মধ্যে কিন্তু কার্বন পরমাণু থাকবেই, কিন্তু কার্যকরী মূলকের মধ্যে কার্বন পরমাণু বা কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। আর একই কার্যকরী মূলক যুক্ত যত জৈব যৌগ পাওয়া যাবে তাদের কিন্তু রাসায়নিক ধর্ম এবং গঠন একই রকম হবে। একই রকম বলতে 100% সেম টু সেম না, অনেকটা একই রকম হবে বা আমরা একটা আইডিয়া পেয়ে যাবো। ঠিক আছে, তো এবার আমরা ডিটেলসে, তো তোমাদের সিলেবাসে 6টা কার্যকরী মূলক আছে। ঠিক আছে, 6টা কার্যকরী মূলক আছে। এই 6টা কার্যকরী মূলকের প্রত্যেকটা আমরা সেপারেট ভাবে পড়বো এবং প্রত্যেকটার কিন্তু একই সঙ্গে IUPAC নামগুলো পড়ে নেব। তো যদি আজকের ভিডিওটা লম্বা হয়ে যায় তাহলে 3টা আজকে পড়বো এবং বাকি 3টা পরের ভিডিওতে পড়বো। ঠিক আছে, তো দেখা যাক। তো এবার শুরু করছি কার্যকরী মূলক। ক্লিয়ার? তাহলে কার্যকরী মূলক বা মূলক সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়েছে? নোট করে নাও, কিন্তু নাহলে ভিডিওটা পজ করে নোট করে নাও, আমি মুছে দিলাম। ঠিক আছে, আর আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু পড়ো, শুধুমাত্র বই থেকে পড়ে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে না। কারণ তোমাদের কিন্তু সাধারণভাবে টেক্সট বইগুলোতে একটা ছকের মধ্যে দেওয়া থাকে, সেভাবে পড়ে কিন্তু বা মুখস্থ করে কিন্তু এগুলো মনে থাকবে না। এগুলো কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল বোঝার জিনিস আছে। তাই অবশ্যই সকলে খাতা পেন না নিয়ে এসে থাকলে, আরেকবার বলছি, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে আসো। আর আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে কিন্তু হয়তো একটু সময় লাগবে, একটু ভিডিওটা বড় হবে, কিন্তু একবার যদি বুঝে যাও তাহলে কিন্তু আর তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো প্রথম কার্যকরী মূলক আমরা পড়ছি অ্যালকোহল মূলক। অ্যালকোহল মূলক, তোমরা যেমন অ্যালকোহল জাতীয় কিছু যৌগ পড়েছো, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো অ্যালকোহল মূলক OH, সিঙ্গেল বন্ড OH। সিঙ্গেল বন্ড কেন দেওয়া হয়েছে এটাও পরে পড়বো। তো প্রথমে পড়ছি হচ্ছে অ্যালকোহল মূলক। তো তোমরা OH মূলকটা অজৈব যৌগের ক্ষেত্রে আমরা কি বলি, হাইড্রক্সাইড মূলক বা হাইড্রক্সিল মূলক। কিন্তু কোনো জৈব যৌগের মধ্যে যদি OH মূলকটা থাকে তখন কিন্তু তাকে বলবো অ্যালকোহল মূলক, বা সেই যৌগটা যে শ্রেণী গঠন করবে সেটা হচ্ছে অ্যালকোহল শ্রেণী। ঠিক আছে, তো অ্যালকোহল মূলক কাকে বলে দেখো। অ্যালকোহল মূলক কাকে বলে, অ্যালকেনের সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু OH মূলক দ্বারা
OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে জৈব যৌগ গঠিত হয় তাকে অ্যালকোহল শ্রেণীর যৌগ বলে। ঠিক আছে, আমরা এখানে অ্যালকোহল জাতীয় যৌগটা পড়ছি, মানে মূলকটার নাম হচ্ছে OH বা অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা, চিহ্ন হচ্ছে OH, নাম হচ্ছে অ্যালকোহল। এবার যদি কোনো জৈব যৌগের মধ্যে এই OH মূলকটা থাকে তখন সেই যৌগটাকে আমরা কি বলবো? অ্যালকোহল শ্রেণীর যৌগ। কিভাবে গঠিত হবে দেখো, অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, যেমন আমরা উদাহরণটা দেখি তাহলে বুঝতে পারবো। মিথেন কি ছিল? CH4। তো কি বলছে, এর একটা হাইড্রোজেন পরমাণু যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে মিথেনের গঠন ছিল এইটা, কার্বনের 4টা হাত, প্রতি হাতে একটা করে হাইড্রোজেন, এটা হচ্ছে মিথেনের গঠন। এবার কি বলছে দেখো, একটি হাইড্রোজেন পরমাণু যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তার মানে কি হবে? একটা H পরমাণু সরে যাবে বা অপসারিত হবে, তার জায়গায় কি চলে আসবে? একটা OH মূলক চলে আসবে। তাহলে যে যৌগ গঠিত হবে সেটা হবে অ্যালকোহল শ্রেণীর যৌগ। ঠিক আছে, আর এই মূলকটাকে আমরা বলবো অ্যালকোহল মূলক। ঠিক আছে, কি করে হলো বোঝা গেল? তাহলে কি হবে এটা? CH3OH, এই যে CH3, এই যে সিঙ্গেল বন্ড OH, সেই জন্যই কিন্তু এখানে আমি OH মূলক দিয়েছি বা এখানে OH মূলক দিয়েছি। ঠিক আছে, তার মানে সিঙ্গেল বন্ড OH। এর মানে কি? এর মানে হচ্ছে OH মূলকটা কিন্তু সবসময় শেষে যুক্ত হবে, কখনো এরকম হবে না OH CH3, এরকম কিন্তু কখনো হবে না। তো এই যে হচ্ছে ড্যাশ দিয়েছি বা দাগ দিয়েছি, এটা কি বলি? যোজ্যতা। ঠিক আছে, তো কার্বন কি করবে? একটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দিয়ে তার জায়গায় যদি OH পরমাণু চলে আসে, মানে একটা কার্বনের এই যে হাতটা, এখানে আগে হাইড্রোজেন পরমাণু ছিল, সেখানে এখন যদি হাইড্রোজেনের বদলে OH পরমাণু বা OH মূলক চলে আসে, তখন এই যৌগটাকে আমরা কি বলবো? হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ। ঠিক আছে, আর এই মূলকটাকে কি বলবো? OH মূলক। তো এইভাবে কিন্তু অ্যালকোহল শ্রেণীর যৌগ গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার এটার নাম কি হবে? তো এটার গঠন কি হবে? সংকেত কি হবে? ঠিক আছে, এর IUPAC নিয়ম কি হবে? তো এর জন্য প্রত্যেকটা আমরা এবার ডিটেলসে আলাদা করে পড়বো। ঠিক আছে, তোমরা এইটুকুটা নোট করে নাও। দেখো, আমাদের মোট 6টা কার্যকরী মূলক আছে। তো এই যে হচ্ছে স্ট্রাকচার, কার্যকরী মূলকের নাম, এইটুকু যে আমি লিখেছি, তোমরা 6টা পৃষ্ঠায় প্রথমে এইভাবে একই জিনিস লিখে নাও। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কার্যকরী মূলকের ক্ষেত্রে আমরা একই জিনিস লিখবো এভাবে। তো তোমরা মোট 6টা কার্যকরী মূলক আছে, তোমরা 6টা আলাদা আলাদা পৃষ্ঠায় এইভাবে একই জিনিস একদম খাতার উপরে হেডিং হিসাবে লিখে নাও। ঠিক আছে, লিখে নিয়েছো? তারপরে এবার শুরু করছি। তো আমাদের প্রথম কার্যকরী মূলক হচ্ছে, প্রথম বা 1 নম্বর কার্যকরী মূলক আমরা পড়ছি। তো কার্যকরী মূলকের নাম কি? কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক। কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক। ঠিক আছে, আচ্ছা, এবার যৌগের শ্রেণী। যৌগের শ্রেণী মানে কি? যদি এই হাইড্রক্সিল মূলক কোন জৈব যৌগে উপস্থিত থাকে, সেই যৌগটাকে আমরা কোন শ্রেণীর যৌগ বলবো? সেই যৌগটাকে আমরা বলবো অ্যালকোহল শ্রেণীর যৌগ, বা আরেকটা নাম বলা হয় এটা অ্যালকানল। অ্যালকোহল বা অ্যালকানল শ্রেণীর যৌগ। ঠিক আছে, তার মানে অ্যালকোহল শ্রেণীর যৌগ বললে কি বুঝবে? হাইড্রক্সিল মূলক আছে। আচ্ছা, সংকেত কি? সংকেত এইমাত্র বললাম, সিঙ্গেল বন্ড OH। এটা কিন্তু কোনো দাগ না, ড্যাশ না, এটা কিন্তু সিঙ্গেল বন্ড। তো উচ্চারণ এইভাবেই করবে, সিঙ্গেল বন্ড OH। সিঙ্গেল বন্ডটা কিন্তু দেওয়া দরকার, তার কারণ যেটা বললাম এখনই, এই সিঙ্গেল বন্ডটা মানে হচ্ছে কার্বনের বা অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে আর একটা OH এখানে যুক্ত হবে। তো সিঙ্গেল বন্ডটার মানে এরকম ভাবতে পারো যে OH-টা একদম শেষে যুক্ত হবে, প্রথমে কখনো OH-টা থাকবে না। এবার গঠন সংকেত। গঠন সংকেত মানে কি? গঠন সংকেত মানে হচ্ছে যে বন্ডগুলো একদম ভাগ করে করে দেখানো। তো তার জন্য কি নিয়ম মনে রাখবে? যার যত যোজ্যতা তার সঙ্গে মোট ততগুলো বন্ড থাকবে। ঠিক আছে, যার যত যোজ্যতা
তার সঙ্গে মোট ততগুলো বন্ড থাকবে। আর কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। দেখো অক্সিজেনের যোজ্যতা কত, 2, তো অক্সিজেনের সঙ্গে মোট 2টো বন্ড থাকবে। তো এই যে একটা সিঙ্গেল বন্ড, এটা তো আছে, অক্সিজেন দিলাম, তো অক্সিজেনের যোজ্যতা 2, মোট 2টো বন্ড থাকবে। তাহলে আর কটা বন্ড লাগবে? আরো একটা বন্ড লাগবে, আর একটা বন্ড দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার দেখো হাইড্রোজেনের সঙ্গে কটা বন্ড আছে? একটাই বন্ড আছে। তো হাইড্রোজেনের যোজ্যতা কত? 1, তো হাইড্রোজেনের সঙ্গে একটাই বন্ড থাকা উচিত। তার মানে এটাই কিন্তু হচ্ছে OH মূলক বা হাইড্রোক্সিল মূলকের গঠন সংকেত। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু আলাদা আলাদা ভাবে প্রশ্ন দেয় যে অ্যালকোহলের হচ্ছে শ্রেণী কোনটা, সংকেত কি, গঠন সংকেত কি, সবগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার সাধারণ সংকেত। সাধারণ সংকেত মানে কি? অ্যালকোহল শ্রেণী যৌগগুলো কি কি হবে তার জন্য সাধারণ সংকেত। যেমন আমরা অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকেনের সাধারণ অ্যালকাইনের সাধারণ সংকেত থেকে যৌগগুলো নির্ণয় করেছিলাম, সেরকম ভাবে কিন্তু আমরা অ্যালকোহল শ্রেণীর যৌগগুলো নির্ণয় করতে পারবো সাধারণ সংকেতের সাহায্যে। তো সাধারণ সংকেত কি হবে? CnH2n+1 সিঙ্গেল বন্ড OH, এটা হচ্ছে সাধারণ সংকেত। এটা কোত্থেকে আসলো? সংজ্ঞাটা এখনই যে বললাম যে অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত, যদি OH মূলক দ্বারা অপসারিত হয় তাহলে যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগটাকে বলা হয় অ্যালকোহল শ্রেণীর যৌগ। ঠিক আছে, তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে কি হবে? CnH2n+1 হবে। মানে এটা কি, এইটুকু অংশটা কি হয়ে যাচ্ছে? এইটুকু অংশটা কি হয়ে যাচ্ছে? অ্যালকিল মূলক, তাই না? একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে কি হবে? অ্যালকিল মূলক। এবার কার্বনের হাত তো কখনো ফাঁকা থাকবে না, একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেলে কি হলো? অ্যালকিল মূলক। অ্যালকোহল শ্রেণীর ক্ষেত্রে তার সঙ্গে কি যুক্ত হবে? OH মূলক। মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেল, কি হলো? অ্যালকিল। তো অ্যালকিলের সাধারণ সংকেত কি, বা জৈব মূলকের সাধারণ সংকেত এখন কি পড়লাম? CnH2n+1, তার সঙ্গে কি যুক্ত হবে? একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেল, তো হাইড্রোজেন কার্বনের হাত কখনো অসম্পূর্ণ থাকতে পারে না, তাই না? তো সেখানে কি যুক্ত হবে? OH যুক্ত হবে। এই জন্য CnH2n+1 সিঙ্গেল বন্ড OH, এটা হচ্ছে সাধারণ সংকেত। ঠিক আছে, এই সংকেতের সাহায্যে আমরা প্রথম থেকে পরপর করে, যেমন অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে নির্ণয় করেছিলাম, একই রকম ভাবে কি করতে পারবো? সমস্ত অ্যালকোহল শ্রেণীর যৌগগুলো বের করতে পারবো। ঠিক আছে, এবার এখানে N কি? N সমান সমান কার্বন পরমাণুর সংখ্যা। যেমন ছিল অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা। ঠিক আছে, আর N সমান সমান কোত্থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, ডট ডট ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ইউপ্যাক নামের জন্য কি নিয়ম? ইউপ্যাক নামের জন্য নিয়ম হচ্ছে অ্যালকেন, অ্যালকেন এর সঙ্গে অল যোগ হবে, অল। তো অলটা কি? খুব ভালো করে শোনো। যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি দিয়ে অ্যালকেন বুঝতাম? শেষে এন কথাটা যুক্ত থাকতো। অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি করে বুঝতাম? শেষে ইন কথাটা যুক্ত থাকতো। অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কি করে বুঝতাম? শেষে আইন কথাটা যুক্ত থাকতো। ঠিক আছে, ঠিক তেমনি এই অল কথাটা হচ্ছে কিন্তু অ্যালকোহলের পরিচারক। অল কথাটাই হচ্ছে অ্যালকোহলের পরিচারক। তাহলে অ্যালকেন প্লাস অল কি হয়ে যাবে? অ্যালকানল, অ্যালকানল। আচ্ছা, এবার এটা বাংলাটা হয়তো একটু অসুবিধা হয়, ইংরেজিটা বলি তাহলে সুবিধা হবে। অ্যালকেন প্লাস অল, এবার কি হবে? ইটা বাদ হয়ে যাবে, দেখি থাকবে, দেখো অ্যালকানল। ক্লিয়ার? এখন হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা যখন এক্সাম্পল গুলো করবো তখন দেখবে একদম জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা প্রথম যৌগ, তখন এই ধরনের হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগের ক্ষেত্রে কি হবে? n=1 থেকে শুরু হচ্ছে, n=1 বসিয়ে দাও, তাহলে কি হবে? কি পাবো? দেখো সংকেতটা C1, তো অন্ত লিখি না। H কত হবে? 2 × 1 + 1 3, CH3OH, এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এটার আমরা দুই রকম নাম পড়বো, একটা সাধারণ নাম, একটা হচ্ছে IUPAC নাম। ঠিক আছে, একটা সাধারণ নাম, একটা হচ্ছে IUPAC নাম। তো ইংলিশ এটাকে আমি উপরে লিখছি, তাহলে এখানে জায়গাটা ফাঁকা হবে। ঠিক আছে, খুব ভালো করে শুনো, একদম সহজ জিনিস, খুব ভালো করে শোনো। আর খাতা পেন বের করে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা লিখে নাও, দেখবে একদম কোনো অসুবিধা হবে না। মুখস্থ করে কিন্তু এগুলো মনে থাকবে না, বুঝতেই হবে তোমাকে। দেখো CH3OH এটা সাধারণ নাম, আর হচ্ছে IUPAC নাম।
সাধারণ নাম আর হচ্ছে আইইউপিএসি নাম। ঠিক আছে, দেখো তো সাধারণ নাম কি করে করবো, দেখো CH3। তো আমরা এখনই যে অ্যালকিল বা অ্যালকাইল বা জৈবমূলক পড়লাম, সেখানে আমরা কি দেখলাম, CH3 মানে কি, মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেলে যেটা থাকলো সেটা কি, মিথাইল, তাই না? তার মানে CH3 টা হচ্ছে কি, মিথাইল। CH3 টা হচ্ছে মিথাইল, আর OH থাকার জন্য এই শ্রেণীটা কি হয়ে গেল, অ্যালকোহল। তাহলে এটার নাম কি হয়ে গেল, মিথাইল অ্যালকোহল। তোমরা যে মিথাইল অ্যালকোহল আগে থেকে তোমরা জানো, ক্লাস 9এও পড়েছো দ্রবণ চ্যাপ্টারে বা অ্যাসিড ক্ষার চ্যাপ্টারে। তো মিথাইল অ্যালকোহল কিন্তু এই জন্যই নাম, কারণ CH3 মানে কি বুঝবে, মিথাইল। আচ্ছা, এবার এটার ইউপ্যাক নাম, খুব ভালো করে শোনো এটা। দেখো ইউপ্যাক নামের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে প্রথমে অ্যালকেনটা বের করতে হবে, তার সঙ্গে অল এই কথাটা যোগ করতে হবে, এই হচ্ছে কাজ। তো অ্যালকেন বের করার জন্য আমরা কি নিয়ম পড়েছিলাম, কি দেখবো, কটা কার্বন পরমাণু আছে। তো এখানে দেখো কটা কার্বন পরমাণু আছে, একটা কার্বন পরমাণু আছে। তো একটা কার্বন পরমাণুর জন্য কি হয়, মিথ। আর যেহেতু এটা অ্যালকেন, তার জন্য এর সঙ্গে কি হবে, এন যুক্ত হবে। তার মানে এখানে অ্যালকেনটা কি হচ্ছে, মিথেন। ভালো করে বুঝো, এখানে CH4 মানে মিথেন, ওটা কিন্তু না। আইইউপিএসি নামের ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে, কার্বন পরমাণু। ঠিক আছে, তো এখানে যেহেতু একটা কার্বন পরমাণু আছে, তো একটা কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, মিথেন হয়ে গেল। এবার অ্যালকোহলের জন্য কি করতে হবে, এর সঙ্গে অল কথাটা যুক্ত করতে হবে। তো মিথেন প্লাস অল, এটার নাম কি হয়ে যাবে, মিথানল। মিথেন প্লাস অল কি হয়ে যাবে, মিথানল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার 2 নম্বরে চলে এসো। মানে এখানে n = 2 বসাবো, তাহলে কি পাবো, দেখো C2H5OH, সিঙ্গেল বন্ড OH। এর নাম কি হবে, যেমন CH3 মানে মিথাইল, C2H5 মানে কি, ইথাইল। তাহলে এটার নাম কি হয়ে যাবে, সাধারণ নাম কিন্তু এটা, ইথাইল অ্যালকোহল। আচ্ছা, এবার আইইউপিএসি নামের ক্ষেত্রে কি করতে হবে, অ্যালকেনটা কি, ওটাকে তোমার বের করতে হবে, তার সঙ্গে অল কথাটা যুক্ত করতে হবে। তাহলে কি হয়ে যাবে, C2, দুটো কার্বন, শুধু কার্বন দেখবে, হাইড্রোজেন দেখার দরকার নেই। কার্বন কটা আছে, দুটো কার্বন থাকলে অ্যালকেনের নাম কি হয়, ইথেন। ঠিক আছে, দুটো কার্বন থাকলে অ্যালকেনের নাম কি হয়, ইথেন। তার সঙ্গে কি যোগ করব, অল। এই যেটাই হচ্ছে ইউপ্যাকের নিয়মটা, দেখো অ্যালকেন প্লাস অল। তো অল কথাটা যোগ করলাম, কি পেয়ে যাব, ইথানল। ক্লিয়ার? তো তোমাদের কিন্তু শুধু এইটুকুটাই লিখতে হবে, মিথানল বা ইথানল, এইভাবে কিন্তু প্লাস করে দেখাতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা, এবার n = 3 একই রকম ভাবে চলবে, কি হবে, C3H7OH, তোমরা নিজেরা বসে করে নাও। ঠিক আছে, C3H7 এর নাম কি, প্রোপাইল। যেহেতু প্রোপেন থেকে হয়েছে, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন গেলে এটা থাকবে C3H7, তাহলে এর নাম কি হবে, প্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহল সাধারণ নাম। আর আইইউপিএসির নাম কি হবে, 3টে কার্বন থাকলে অ্যালকেনটা কি হয়, প্রোপেন। তো প্রোপেন প্লাস অল কি হবে, প্রোপানল। এবার আমি একবারে লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পেরে গেছো, প্রোপানল। ক্লিয়ার? এবার n = 4 বসাও, এইভাবে চলতেই থাকবে, আমি 4 পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। n = 4 বসালে কি হবে, C4H9, কোথায় বসাবে, এই যে সাধারণ সংখ্যাতে কিন্তু বসাবো সবসময়। ঠিক আছে, C4H9OH। তো C4H9 এর কি নাম, আমরা আজকেই প্রথমে পড়লাম, জৈবমূলক বা অ্যালকিল মূলক বা অ্যালকাইল মূলকে। C4H4 কি হয়, বিউটাইল, কারণ এটা বিউটেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে এটা হয় C4H9। তো এটার নাম কি হবে, বিউটাইল। আর OH থাকার জন্য কি হবে, অ্যালকোহল। তো সাধারণ নামগুলো খুব সহজ, আর ইউপ্যাক নামগুলো কিন্তু আরো বেশি সহজ, কারণ 4টা কার্বনের জন্য কি হয়, অ্যালকেন, বিউটেন। তো বিউটেন প্লাস অল কি হয়ে যাবে, বিউটানল। বিউটানল। ক্লিয়ার? এইভাবে পরপর চলতে থাকবে, আর দরকার নেই, 4 পর্যন্ত পড়লে বা 3 পর্যন্ত পড়লে তোমাদের যথেষ্ট। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? দেখো, আচ্ছা, এবার আর কি প্রশ্ন দিতে পারে, দেখো যদি বলে সরলতম অ্যালকোহল কোনটি। সরলতম মানে কি, প্রথম যে সদস্য বা অ্যালকোহল শ্রেণীর প্রথম যে যৌগটা, সেটাই হচ্ছে সরলতম। সরলতম অ্যালকোহল কোনটি, মিথাইল অ্যালকোহল। সংকেত কি, এটা আইইউপিএসি নাম কি, এটা। ঠিক আছে, বা যদি বলে যে সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল কোনটি, তাহলে কি বলবো, মিথাইল অ্যালকোহল। যেটা প্রথমে থাকবে সেটাই হচ্ছে সর্বনিম্ন আণবিক গুরুত্ব, যেমন অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম গত ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা, বা বলতে পারে যে অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্যটি নাম লেখো এবং তার ইউপ্যাক নাম বলো। এরকম বিভিন্ন ভাবে প্রশ্নগুলো আসে, তো এইভাবে পড়লে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার
খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অ্যালকাইন বা অ্যালকাইনের ক্ষেত্রেও দেখেছিলাম। দেখো প্রথম মৌল মানে CH3OH এর সঙ্গে তুমি CH2 যোগ করো, মানে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণু যোগ করো, তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছ না। দেখো এখানে একটা কার্বন, ওইচটা যেমন আছে এরকম থেকে রাখতে দাও, এইটুকু পার্টের সঙ্গে যোগ করো, তাহলে দেখো CH3 ছিল, এখানে দেখো একটা কার্বন যোগ হলো, দুটো কার্বন C2, হাইড্রোজেন 3টে ছিল, এখন 5টা হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর যেটা পেয়েছো ওর সঙ্গে আবার তুমি CH2 যোগ করো, তাহলে দেখো এইটা পেয়ে যাচ্ছ। এর সঙ্গে আবার CH2 যোগ করো, দেখো এইটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আবার উল্টো বলতে পারি, এখান থেকে CH2 বিয়োগ করলে এটা, এখান থেকে CH2 বিয়োগ করলে এইটা, এখান থেকে CH2 বিয়োগ করলে এটা। তার মানে অ্যালকিন বা অ্যালকাইনে যেমন ছিল এখানেও কিন্তু একই রকম ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার, যে কোনো একটা অ্যালকোহল শ্রেণীর যেমন প্রথম মৌলের সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাচ্ছি, এভাবে CH2 যোগ করে করে গেলে আমরা পরের গুলো পাবো। আচ্ছা, এদের কি বলা হয়? দেখো অ্যালকোহল শ্রেণীর প্রত্যেকে কি অ্যালকোহল শ্রেণীর যৌগ, তার কারণ OH মূলকটা থাকলে কি হবে, অ্যালকোহল বা অ্যালকানল শ্রেণীর যৌগ। তাই এরা এই প্রত্যেকটা যৌগ হচ্ছে, জৈব যৌগ হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ, কারণ এদের প্রত্যেকের মধ্যে কি আছে, OH মূলকটা আছে, আর OH মূলক থাকলে কি বলবো, অ্যালকোহল বা অ্যালকানল শ্রেণীর যৌগ। ঠিক আছে, এবার এরা কিন্তু একই মৌল দ্বারা গঠিত। দেখো প্রত্যেকে দেখো একই মৌল দ্বারা গঠিত, কি কি মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, প্রত্যেকে একই মৌল দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা এদের দেখো সাধারণ সংকেত কিন্তু একই, এদের প্রত্যেকের সাধারণ সংকেত তো একই, এটাই CnH2n+1OH, এখান থেকে তো আমরা এগুলো গঠন করলাম, তাই না? তো একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত বিশিষ্ট। আচ্ছা আর কি, একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট, যেটা আগেই বললাম যে একই কার্যকরী মূলক উপস্থিত থাকলে কি হবে, রাসায়নিক ধর্মটা একই হবে। তার মানে কি পেলাম, এই অ্যালকোহল শ্রেণী যতগুলো যৌগ আছে তারা কি, তারা হচ্ছে একই মৌল দ্বারা গঠিত, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, একই সাধারণ সংকেত বিশিষ্ট, এবং পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য আছে। এরকম যে যৌগের শ্রেণী তাকে কি বলা হয়, তাকে বলা হয় সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী, ঠিক আছে, এরকম যৌগের যে শ্রেণী তাকে বলা হয় সমগণীয় শ্রেণী। তার মানে অ্যালকোহলের যতগুলো জৈব মূলক আছে, যতগুলো জৈব যৌগ আছে, মানে এই এখানে 4টা করলাম, আরো অসংখ্য হতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকে কি হচ্ছে, কোন শ্রেণীর অন্তর্গত, প্রত্যেকে মিলে হচ্ছে একটা সমগণীয় শ্রেণী। ঠিক আছে, আচ্ছা এবার এই শ্রেণীর যে কোনো দুটো এই শ্রেণীর যে কোনো দুটো যৌগ কি বলবো, পরস্পরের সমগণ। এই শ্রেণীর যে কোনো দুটো যৌগ পরস্পরের সমগণ। ঠিক আছে, তো সমগণীয় শ্রেণী কিন্তু আমরা আজকে পড়ছি না, কিন্তু যেহেতু কনসেপ্টটা এই কার্যকরী মূলক থেকে চলে আসছে, তো প্রত্যেকটা কার্যকরী মূলক পড়ার সময় আমরা একই জিনিসই দেখব। প্রথম যৌগের সঙ্গে CH2 যোগ করলে পরেরটা, এভাবে CH2 যোগ করতে থাকলে কি হবে, আমরা কিন্তু পরের যৌগগুলো পেতে থাকবো, আর প্রত্যেকটা কিন্তু একটা করে সমগণীয় শ্রেণী হবে। এবার এখান থেকে আর কি প্রশ্ন দেয় সেটা একটু বলে দিই। আশা করি তোমরা IUPAC নাম এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নেই। এখান থেকে আর কি আরেক ধরনের প্রশ্ন দেয়, ধরো এরকম প্রশ্ন দিল, সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো, কাজেই ভিডিওটা একটু বড় হলেও কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এই অংশে। দেখো এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, যে ধরো বললো যে মিথাইল অ্যালকোহলের পরবর্তী সমগণ কোনটি? পরবর্তী সমগণ কোনটি? তাহলে কি বলবে? তো তুমি ধরো মিথাইল অ্যালকোহলটা জানো তোমার, ঠিক আছে, আর বাকিগুলো তুমি হয়তো জানো না, ধরে নিচ্ছি। তাহলে কি করে করবে? মিথাইল অ্যালকোহলের পরবর্তী সমগণ, আমরা কি জানি, সমগণ মানে কি, পরপর দুটো যৌগ বা যে কোনো দুটো যৌগকে পরস্পরের সমগণ বলা হয়, একই শ্রেণীর অন্তর্ভুক্ত। এবার মিথাইল অ্যালকোহল কোনটা? CH3OH। তো এর পরবর্তী মানে এর ঠিক পরের যে যৌগটা সেটা কি হবে? তো এর সঙ্গে CH2 যোগ করব। ঠিক আছে, এর সঙ্গে CH2 যোগ করে যেটা পাবো সেটাই কি হবে, পরবর্তী যৌগটা, আর এটাই হচ্ছে পরবর্তী সমগণ। আমরা কি পেয়ে যাবো, C2H5OH। ঠিক আছে, তার ফলে উত্তরটা কি হবে, C2H5OH, মানে নামটা কি হবে, ইথাইল অ্যালকোহল। C2H5OH এর নাম কি, ইথাইল অ্যালকোহল। তাহলে পরবর্তী সমগণ কি হয়ে গেল, ইথাইল অ্যালকোহল। এইভাবে তোমার হয়তো কোনো সংকেত জানা নেই, তোমাকে সংকেত দিয়ে অনেক সময় বলে দেয়, যে একটা সংকেত বলে দিল এর পরবর্তী সমগণ কি হবে। তো পরবর্তী সমগণ মানে কি হবে, CH2 যোগ করবে, তার সঙ্গে শুধুমাত্র হাইড্রোকার্বন অংশটার সঙ্গে, আর OH-টা যুক্ত করে দেবে সিঙ্গেল বন্ডে, এরকম। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে পরবর্তী সমগণ। আচ্ছা এবার হয়তো বললো যে এবার ধরো বললো যে C5H11, তোমার হয়তো নাম কিছু বলেনি, বললো যে C5H11
OH, ঠিক আছে, C5H11OH এর পূর্ববর্তী সমগণ কোনটি? পূর্ববর্তী সমগণ কোনটি? পূর্ববর্তী সমগণ কোনটি? তো পূর্ববর্তী মানে কি? ঠিক আগেরটা। তো C5H11OH এর পূর্ববর্তী সমগণ মানে কি হবে? সমগণ মানেই হচ্ছে তার মধ্যে OH মূলকটা থাকবে, আর পরপর দুটো যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকবে? CH2 পার্থক্য থাকবে। তার মানে পরবর্তী বললে যেমন CH2 দিয়ে যোগ করব, পূর্ববর্তী বললে কি করব? CH2 থেকে CH2 বিয়োগ করব। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি? C4H9OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে, এই যে এক্ষুনি পড়লাম আমরা, এটার নাম কি হবে? বিউটাইল অ্যালকোহল। বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে। তো এরকমও প্রশ্ন দিতে পারে, তখন ঘাবড়ানোর কিছু নেই, শুধু মনে রাখবে যে পরবর্তী বললে CH2 যোগ করব, পূর্ববর্তী বললে CH2 বিয়োগ করব, আর OH-টা থেকে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম কার্যকরী মূলক, হাইড্রক্সিল মূলক, ঠিক আছে। আর তোমরা কিন্তু এই যে এইটুকু স্ট্রাকচার কিন্তু তোমরা তৈরি করে নাও, ঠিক আছে, 6টা পেজে যেমন বললাম। এরপরে আমি কিন্তু শুধু এইটুকুটা মুছে দিয়ে এখান থেকে করবো, ঠিক আছে। তোমরা আগেই 6টা পেজ এরকম তৈরি করে নাও পরপর। এবার দেখো আমাদের সেকেন্ড কার্যকরী মূলক, ঠিক আছে। তো সেকেন্ড কার্যকরী মূলক আমরা কি পড়বো? কার্যকরী মূলকের নাম কি? কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালডিহাইড। কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালডিহাইড, বা আরেকটা নাম বইকে বলা হয় ফরমাইল, ঠিক আছে। অ্যালডিহাইড বা ফরমাইল, এটা হচ্ছে কার্যকরী মূলকের নাম, ঠিক আছে। আরেকটা নতুন কার্যকরী মূলক, যৌগের শ্রেণী। তার মানে যদি এই অ্যালডিহাইড মূলকটা কোনো জৈব যৌগে উপস্থিত থাকে, তাহলে সেই জৈব যৌগটা গুলোকে আমরা কোন শ্রেণীর যৌগ বলবো? তাদের আমরা বলবো অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এক্ষেত্রে মূলক আর যৌগের শ্রেণী কিন্তু একই নাম বলা হয়, অ্যালডিহাইড, বা এটাকে আরেকটা নামেও বলা হয় অ্যালকান্যাল। অ্যালডিহাইড বা অ্যালকান্যাল, ঠিক আছে। আচ্ছা, এবার সংকেত কি? মানে হচ্ছে এই অ্যালডিহাইড মূলকের সংকেত কি? মূলকের সংকেত হচ্ছে সিঙ্গেল বন্ড CHO। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা অ্যাড করে নাও, এখানে মূলকের সংকেত কথাটা লিখে নাও, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। কার্যকরী মূলকের শুধু সংকেত, একটা গঠন সংকেত। তো শুধু কার্যকরী মূলকের সংকেত হচ্ছে কি? সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে। আচ্ছা, এবার গঠন সংকেত কি হবে? গঠন সংকেত কি বললাম, কি করে করতে হবে? যার যত যোজ্যতা তার সঙ্গে ততগুলো করে মোট বন্ড থাকবে, ঠিক আছে। তো দেখো গঠন সংকেতটাকে আমি একটু এদিকে করছি, ফাঁকা জায়গাটা বেশি পাবো। দেখো সিঙ্গেল বন্ডটা অলরেডি ছিল কার্বন। এবার কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা 4। কার্বনের সঙ্গে মোট কতগুলো বন্ড থাকবে? মোট 4টা বন্ড থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? আবার অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা 2। তো অক্সিজেনের সঙ্গে মোট 2টো বন্ড থাকতে হবে। আবার হাইড্রোজেনের যোজ্যতা 1, তাই হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা বন্ড থাকতে হবে বা সিঙ্গেল বন্ড থাকতে হবে, ঠিক আছে। তো দেখো এটা কি করে করব, ঠিক আছে। দেখো, তো কার্বন এই সিঙ্গেল বন্ডটা একটা ছিল, তো কার্বনের মোট কটা বন্ড হবে? মোট আরো 3টা বন্ড হবে, তাহলে মোট 4টা হয়ে যাবে। ধরো এইদিকে একটা সিঙ্গেল বন্ড দিলাম, এইদিকে একটা ডবল বন্ড দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে অক্সিজেন। এবার দেখো যে সবার সবকিছু পূরণ হলো কিনা। দেখো কার্বনের কটা বন্ড লাগবে? মোট 4টা বন্ড লাগবে। এই একটা 1 2 3 4, কার্বনের 4টা হয়ে গেছে, কার্বন খুশি। অক্সিজেনের কটা বন্ড লাগবে? 2টা, দেখো অক্সিজেনের 2টো বন্ড হয়ে গেছে, অক্সিজেন খুশি। হাইড্রোজেনের একটা বন্ড লাগবে, দেখো হাইড্রোজেন একটা বন্ড হয়ে গেছে, তাহলে হাইড্রোজেনের খুশি, সবাই খুশি। তার মানে এটাই গঠন সংকেত তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত কিন্তু অ্যালকোহলের মতোই, কারণ এটাও কিন্তু অ্যালকেন থেকে তৈরি হচ্ছে। তো অ্যালডিহাইড কাকে বলে? এটা কি বলবো? যে অ্যালকেনের একটি অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু একটি CHO মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, ঠিক আছে। তো সেই জন্য সংকেতটা কিন্তু একই রকম হবে, CnH2n+1, এটা হবে, আগে ছিল সিঙ্গেল বন্ড OH, এবার কি হবে? সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে। এটা হচ্ছে তফাৎ। আচ্ছা, এবার IUPAC নামের নিয়মটা কি? একই রকম নিয়ম, অ্যালকেন ইংরেজিতে লিখলাম, অ্যালকেন প্লাস কি হবে? অ্যাল, এই যে অ্যাল, এই অ্যাল কথাটাই হচ্ছে কিন্তু অ্যালডিহাইডের পরিচয়, ঠিক আছে। বাংলায় লিখলে কি হবে? বাংলাতে লিখছি অ্যালকেন প্লাস অ্যাল। তো যেমন অল মানে আমরা কি বুঝবো? অ্যালকোহল, তেমনি
অ্যাল মানে কি বুঝবো, অ্যালডিহাইড। ঠিক আছে, এগুলোই কিন্তু হচ্ছে মূল মূল পরিচয়। এই অ্যাল কথাটা দিয়ে আমরা বুঝতে পারবো যে অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে কি হবে, যোগ করলে কি হবে, অ্যালকেন প্লাস অ্যাল কি হবে, অ্যালকানেল। এই যে অ্যালকানেল, ওটা কি ছিল, অ্যালকানল, এটা কি অ্যালকানেল। এই সামান্য তফাৎ কিন্তু। ঠিক আছে, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যেমন এখানে কি হবে, এখানে ইটা বাদ হয়ে যাবে, দেখি হবে অ্যালকানেল। ঠিক আছে, এটা হচ্ছে আইইউপিএসসি নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে এন কোথা থেকে শুরু, এন সমান সমান কার্বন পরমাণুর সংখ্যা। এখানে এন কিন্তু 0 থেকে শুরু হবে। কেন হবে, তার কারণ এন ইজ ইকুয়াল টু 1 বসালে কিন্তু আমরা যৌগটা পাবো, কিন্তু এন ইজ ইকুয়াল টু 0 বসিয়েও কিন্তু আমরা হচ্ছে যৌগ পাবো। তো সেই জন্য এন ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এন এখানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইত্যাদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার শুরু করি আগের মতো একই রকম, এন ইজ ইকুয়াল টু 0। এন ইজ ইকুয়াল টু 0 বসালে কি হবে, কার্বন থাকবে কি না, এই কার্বনটা থাকবে না, C0 হয়ে যাবে। এখানে C0 মানে এটা থাকলো না, তাহলে কি থাকলো, এখানে দেখো 2 × 0 মানে 0 প্লাস 1 তার মানে কি H1। ঠিক আছে, H1 মানে H আর কি CH, এটা তো থাকবে। এই যে যেহেতু এখানে কার্যকরী মূলকে আগে থেকে কার্বন ছিল, সেই জন্য এই কার্বনটা না থাকলেও কিন্তু একটা কার্বন থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, একটা হবে সাধারণ নাম বা রাসায়নিক নাম। আগেরটাতে তো মনে হয় বলা হয়নি, সাধারণ নামকে কিন্তু আমরা রাসায়নিক নামও বলতে পারি। ঠিক আছে, সাধারণ বা হচ্ছে রাসায়নিক নাম। আর একটা কি পড়বো আমরা, আইইউপিএসসি নাম। তো অ্যালকোহলটা যারা বুঝতে পেরেছে দেখবে, এটাও কোনো অসুবিধা হবে না। এটা সাধারণ নাম কি, এর সাধারণ নামে কিন্তু কোনো মিথাইল বা অন্য কোনো কিছু নেই। এর সাধারণ নাম কি বা রাসায়নিক নাম কি, ফর্মালডিহাইড। এগুলো তোমাকে হয়তো তোমরা আগে এটা পড়েছো কিছু কোনো নিচু ক্লাসে, বা না পড়ে থাকলে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে কষ্ট। ঠিক আছে, সাধারণভাবে আইইউপিএসসি নামগুলোই দেয়, কিন্তু দুই একটা কিন্তু সাধারণ বা রাসায়নিক নামও একটু মনে রাখতে হবে, ফর্মালডিহাইড। আচ্ছা, এবার এটার আইইউপিএসসি নাম কি হবে, আইইউপিএসসি নামের জন্য কি নিয়ম, অ্যালকেন প্লাস অ্যাল। তার মানে প্রথমে অ্যালকেনটা বের করতে হবে। তো অ্যালকেনের জন্য আমরা কি দেখি, কটা কার্বন পরমাণু আছে। ঠিক আছে, অ্যালকেনের জন্য আমরা কি দেখি, কটা কার্বন পরমাণু আছে। তো এখানে দেখো একটাই কার্বন পরমাণু আছে, তো একটার জন্য কি হয়, মিথ প্লাস এন, মিথেন। তার মানে একটা কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, মিথেন। ঠিক আছে, তো মিথেন লিখলাম, মানে এখানে অ্যালকেনটা কি হয়ে গেল, অ্যালকেনটা হয়ে গেল মিথেন, প্লাস কি যুক্ত হবে, অ্যাল। তো মিথেন প্লাস অ্যাল মানে কি হয়ে যাবে, এটা মিথানল। কি হয়ে যাবে, এটা মিথানল। এটা কিন্তু হচ্ছে আইইউপিএসসি নাম, মিথানল। ঠিক আছে, সিম্পল। এবার n = 1 বসাই, কি হবে দেখো, CH3 সিঙ্গেল বন্ড CHO। এটা সাধারণ বা রাসায়নিক নাম কি, অ্যাসিটালডিহাইড। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এটা কিন্তু মিথাইল অ্যালডিহাইড এরকম কিন্তু নাম হয় না। ঠিক আছে, মানে সাধারণ নামগুলো তো জানো যে কিভাবে তৈরি হয়েছে, উৎস থেকে, গন্ধ থেকে, আবিষ্কারক থেকে, জায়গা থেকে। তো সেই জন্য সাধারণ নামের কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এই জন্য সাধারণ নামগুলো আমাদের মনে রাখতে কষ্ট হয়। কিন্তু আইইউপিএসসি নামের নির্দিষ্ট নিয়ম আছে, তাই কোনো অসুবিধা নেই। দেখো এখানে কি আছে, কি করতে হবে, অ্যালকেন। অ্যালকেনটা খুঁজে বের করতে হবে। তো অ্যালকেন কি আছে দেখো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, মোট কিন্তু দুটো কার্বন আছে। ঠিক আছে, তো দুটো কার্বনের জন্য কি হয়, অ্যালকেনটা কি বলি, দুটো কার্বন যুক্ত অ্যালকেন কি হয়, ইথেন, তার সঙ্গে যোগ অ্যাল। তো ইথেন প্লাস অ্যাল কি হয়ে যাবে, ইথানল। ঠিক আছে, ইথানল, এটাই হচ্ছে আইইউপিএসসি নাম, একদম সিম্পল। এবার আরো দুটো করে দিই, n = 2। n = 2 করলে কত হবে দেখো, এখানে কোথায় বসাচ্ছি, এখানে বসাচ্ছি কিন্তু সাধারণ সংকেত। কি হবে তবে, C2H5CHO। এর নাম কি, এর নাম হচ্ছে প্রোপিওনালডিহাইড। প্রোপিওনালডিহাইড। আচ্ছা, এবারে আইইউপিএসসি নাম কি হবে, মোট কটা কার্বন আছে দেখো, 2 × 3, মোট 3টা কার্বন আছে। ঠিক আছে, তো 3টে কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, প্রোপেন, তাই না। 3টে কার্বন যুক্ত অ্যালকেন কি হয়, প্রোপেন। প্রোপেন প্লাস অ্যাল কি হয়ে যাবে, প্রোপানল। ঠিক আছে, আচ্ছা আরেকটা পর্যন্ত করি, n = 3।
আচ্ছা, বোর্ডে সম্পূর্ণ আসছে তো? বোর্ডে সম্পূর্ণ আসছে তো? হ্যাঁ, দেখো n = 3 বসালে কত হবে? এখানে বসাও C3H7CHO, তাহলে কত হবে? বিউটারঅ্যালডিহাইড। এগুলোর কিন্তু সাধারণ নামগুলো কিন্তু আমি এটা করে নিতে আমরা বলে দিচ্ছি কি কি মনে রাখবে। বিউটারঅ্যালডিহাইড এটা হচ্ছে সাধারণ নাম বা রাসায়নিক নাম। কিন্তু ইউপ্যাক নাম খুবই সহজ। ইউপ্যাক নামের জন্য কি দেখতে হবে? মোট কটা কার্বন। দেখো কটা কার্বন? 3 × 4, মোট 4টা কার্বন। তো 4টা কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি? বিউটেন। তো বিউটেন প্লাস অ্যাল কি হয়ে যাবে? বিউটানঅ্যাল। বিউটেন প্লাস অ্যাল কি হয়ে যাবে? বিউটানঅ্যাল। এবার তোমরাই বলো যে কোন নামটা মনে রাখা বা লেখা বেশি সহজ, আইইউপিএসসি নাম না সাধারণ নাম, রাসায়নিক নাম? তো দেখো আইইউপিএসসি নামটা কিন্তু কত সহজ। এবার বুঝতে পারছো যে আইইউপিএসসি নামটা কেন তৈরি করা হয়েছে? এই জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, যাতে আমরা খুব সহজে বলতে পারি। আর দেখো এই যে বিউট, এই বিউট, প্রোপ, বিউট মানে 4টা কার্বন, প্রোপ মানে 3টা কার্বন, ইথ আছে মানে 2টো কার্বন, মিথ মানে 1টা কার্বন। এগুলো দেখে কিন্তু আমরা গঠনটা তৈরি করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস যেটা আমি বললাম, প্রত্যেকটা কার্যকরী মূলকেই পাবো। তো বুঝতে পেরেছি এখানেও একই রকম প্রশ্ন হতে পারে, সরলতম অ্যালডিহাইড কোনটা? ঠিক আছে, তার আইইউপিএসসি নাম লিখো। বা প্রথম হচ্ছে অ্যালডিহাইড যৌগ কোনটা, তার আইইউপিএসসি নাম লিখো। ঠিক আছে, সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড শ্রেণীর যৌগটির নাম লেখো। এরকম ধরনের প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, এরকম ধরনের, যেমন অ্যালকোহলে যেমন ছিল একই রকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার এখানেও খেয়াল করে দেখো, প্রথমটার সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাচ্ছি। প্রত্যেকটাতে কিন্তু এটা পাবো। আর প্রত্যেকটাতে আমি এই জিনিসটা বলতে যাবো যাতে তোমাদের সমগণীয় শ্রেণী একবারেই পড়া হয়েছে। ঠিক আছে, তো এখানেও দেখো একই রকম, একই মৌল দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রত্যেকটা। আচ্ছা, যেহেতু একই কার্যকরী মূলক আছে অ্যালডিহাইড, তো একই মৌল দ্বারা গঠিত, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং পরপর দুটো যৌগের মধ্যে CH2 পার্থক্যযুক্ত পাচ্ছি এটা। তো এই যে যৌগের শ্রেণী, মানে অ্যালডিহাইডের যে সমস্ত যৌগগুলো নিয়ে তৈরি যে শ্রেণী, তাকে কি বলবো? অ্যালডিহাইড শ্রেণী। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু একটা সমগণীয় শ্রেণী। তার কারণ সমগণীয় শ্রেণী কাকে বলে? যে একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত বিশিষ্ট, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট এবং পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য বিশিষ্ট যৌগের শ্রেণীকে কি বলা হয়? সমগণীয় শ্রেণী। তাই অ্যালডিহাইডও কিন্তু একটা সমগণীয় শ্রেণী। ঠিক আছে, এখান থেকে একই রকম প্রশ্ন দিতে পারে। তোমাকে যে কোনো একটা সংকেত দিয়ে দিল বা যে কোনো একটা নাম দিয়ে দিল, বললো যে এর পরবর্তী অ্যালডিহাইড শ্রেণীর যৌগ কোনটা। তো পরবর্তী বললে কি করব? CH2 যোগ করব। পূর্ববর্তী বললে কি করব? CH2 বিয়োগ করব। একই রকম। ঠিক আছে, প্রত্যেকটা কার্যকরী মূলকে কিন্তু এই জিনিসটা ফিরে আসবে। ঠিক আছে, তো অ্যালডিহাইডও একটা সমগণীয় শ্রেণী, অ্যালকোহলও একটা সমগণীয় শ্রেণী। আর অ্যালডিহাইডের যে কোনো দুটো যৌগ হচ্ছে পরস্পরের সমগণ। ঠিক আছে, যেমন আমরা টাইটেলে বলি যে জাত ভাই, বা একই টাইটেল যুক্তকে আমরা কি বলি? যে জাত ভাই বা কিছু এরকম। তেমন এরা হচ্ছে সমগণ। ঠিক আছে, যেমন একটা নির্দিষ্ট টাইটেল, তার যে হচ্ছে দুজন লোকের যদি টাইটেল একই মিলে, তখন আমরা কি বলি? এরা সমগণ পরস্পরে। তো এরকমই, যেহেতু এরা অ্যালডিহাইড শ্রেণীর যে কোনো দুটো যৌগ হচ্ছে পরস্পরের সমগণ। ঠিক আছে, পরবর্তী সমগণ বললে CH2 যোগ করব, পূর্ববর্তী সমগণ বললে CH2 বিয়োগ করব। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখি গঠন সংকেত। ঠিক আছে, গঠন সংকেত এটুকুটা মুছে দিলাম, আশা করি এটুকুটা বুঝতে পেরেছ। গঠন সংকেতটা দেখিয়ে দিই, খুব সহজ, কিন্তু তাও দুটো দেখিয়ে দিই, তোমরা বাকিগুলো আশা করি করতে পারবে। দেখো, এটা কি করছি? গঠন সংকেত। ঠিক আছে, আচ্ছা লেখার দরকার নিয়ে বলে দিচ্ছি। দেখো, গঠন সংকেত হলে কি করবো? দেখো, গঠন সংকেত মানে কি? একদম বন্ডগুলো ভেঙে তোমাকে দেখাতে হবে। তো দেখো, প্রত্যেকটার সঙ্গে CHO আছে, তো CHO গঠন সংকেত কি? এইটা। তো প্রথমেই আমরা কি করব? এরকম স্ট্রাকচার করে দিব, C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এটা CHO হয়ে গেল। এবার দেখো কি আছে এখানে, কি আছে? শুধুমাত্র H আছে, H বসিয়ে দিলাম, হয়ে গেল মিথানলের গঠন সংকেত বা ফর্মালডিহাইডের গঠন সংকেত। আচ্ছা, এর গঠন সংকেত এবার কি হবে? একই রকম, প্রথমে CHOটা বানিয়ে নাও। ঠিক আছে, প্রথমে CHOটা বানিয়ে নিলে। আচ্ছা, এবার দেখলে কটা কার্বন আছে? আর একটা কার্বন আছে, একটা কার্বন বসিয়ে দিলে। ঠিক আছে, এবার কার্বনের যোজ্যতা 4, যোজ্যতা আমরা কি দিয়ে বোঝাই? ড্যাশ দিয়ে বোঝাই।
তার মানে আর কটা অপূর্ণ আছে, আর কটা ফাঁকা আছে, 3টা হাত ফাঁকা আছে, বা 4টা হাত বলি কার্বনের, একটা হাত পূর্ণ আছে, 3টা হাত ফাঁকা আছে। প্রত্যেকটা হাতে কি বসবে? এই যে 3টা হাইড্রোজেন। এটা হয়ে গেল গঠন সংকেত, খুব ইজি। আচ্ছা লাস্টে আরেকটা দেখিয়ে দিই। আচ্ছা 3 নম্বরটা আমি লাস্টের বড়টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাস্টের বড়টা দেখিয়ে দিচ্ছি, তোমরা 3 নম্বরটা যখন এইভাবে করবে নিজে খাতায় করে নিও। আচ্ছা লাস্টেরটা দেখো কি হবে, CHO। আচ্ছা লাস্টেরটা এখানটাই করি, তাহলে জায়গাটা ফাঁকা পাবো। CHO, তো CHO এর গঠনটা কেমন? সিঙ্গেল বন্ড, এটা অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা CHO হয়ে গেল এইটুকুটা। এবার দেখো কটা কার্বন আছে, কটা কার্বন আছে? 3টা কার্বন আছে। তো আমরা অ্যালকেনে যেরকম করেছিলাম, অ্যালকেন মানে কি? সিঙ্গেল বন্ড। তো 3টে কার্বন, 1 2 3, 3টে কার্বন বসিয়ে দিলাম। এবার কি করব? প্রত্যেক কার্বনের 4টা করে হাত হবে, প্রতি হাতে কি হবে? হাইড্রোজেন। এই কার্বনের 2টো হাত বাকি আছে, বসালাম। 2টো হাত বাকি আছে, এই কার্বনের 3টা হাত বাকি আছে, প্রত্যেক হাতে হাইড্রোজেন, প্রত্যেক হাতে হাইড্রোজেন বসিয়ে দিলাম। দেখো এবার কত হচ্ছে? 1 2 3 4 5 6 7, এইটুকু হলো C3H7 আর এইটুকুটো হচ্ছে CH, ঠিক আছে? এইভাবে কিন্তু গঠন সংকেত যদি বলে এইভাবে তোমাকে ভেঙে ভেঙে দেখাতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমরা 2টো কার্যকরীমূলক পড়লাম, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে আমরা বাকি 4টা কার্যকরীমূলক পড়বো এবং সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য সবকিছু বুঝে নিব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু যেভাবে বললাম এভাবে তোমরা হচ্ছে লিখে নিয়ে একবার করে করলেই দেখবে IUPAC নাম একদম সহজ হয়ে যাবে। আর অবশ্যই এই ছকটা কিন্তু এইটুকু অংশের ছকটা প্রথম যেখানে শুরু করেছিলাম এটা করতে দিয়ে, তো এরকম 6টা পাতায় কিন্তু ছকটা করে নাও, তাহলে পরের ভিডিও দেখার সময় আর তোমাদের নতুন করে করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারলে কিনা IUPAC নাম বা এই গঠন সংকেতগুলো, সেগুলো অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগলো আজকের ক্লাসটা, বুঝতে পারলে কিনা সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি।